তুলে রাখলে হ্যাঁ, মার্ক পাবে না। উদ্দীপক তুলে রাখলে কি নাম্বার দেওয়া যাবে? তারপরে আমরা চেষ্টা করি, আমাদের এমন নির্দেশনা আছে যে আমাদের খুঁজে বের করতে হবে যে ওখান থেকে যদি আমরা পাই তো তাকে আমরা নিরাশ করব না, আমরা অন্তত তাকে। একটা প্রশ্ন আসছে যে আসলে আপনি যদি শিক্ষক, আপনি তো অনেক প্রতি বছর অনেক খাতা দেখেন বিভিন্ন বিষয়ে, যেমন ইংরেজি, গণিত। আচ্ছা, একজন শিক্ষক কেমন খাতা পছন্দ করে? একজন স্টুডেন্ট সে কেমন খাতা প্রেজেন্ট করবে একজন শিক্ষকের জন্য? যেহেতু বোর্ডের খাতা, কে শিক্ষক দেখবে, কে দেখবে তা তো সে জানছে না। সেক্ষেত্রে আপনারা কেমন খাতা লাইক করেন যে এটা হলে আমার কাছে এটা আদর্শ খাতা? পরিষ্কার পরিচ্ছন্ন খাতা হবে, অবান্তর কোনো লেখা থাকবে না। তারপর হচ্ছে যে সে যেটা জানতে চাওয়া হয়েছে সেটা শেষে যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে লেখে তাহলে ওই খাতাটাকে আমরা বেশি মূল্যায়ন করি এবং আমাদের কাছে ভালোও লাগে। কিন্তু এমন ভাবে অনেক খাতা আছে এত ইচিবিচি করে লেখে যে আমরা পড়তেই পারি না। কিছু খাতা আছে যখন আমাদের নাম্বার দিতে গেলে মুশকিল হয়ে যায়, ভালো করে লেখা স্পষ্ট না, হাতের লেখা পেঁচানো গোছানো এমন ভাবে লেখা যে অস্পষ্ট কি যে লেখে। আবার কেউ কেউ আছে যে স্টিমটাই শুধু উঠায় রাখে, তো ওই খাতা হয়তো পোস্টে ভরেই রাখলো কিন্তু সে শুধু স্টিম উঠাই রাখছে, আসলে কোনো প্রশ্নেরই উত্তর দেয়নি। এরকমও উদ্দীপক খাতা হবে। তুলে রাখলে হ্যাঁ, মার্ক পাবে না। উদ্দীপক তুলে রাখলে কি নাম্বার দেওয়া যাবে? তারপর আমরা চেষ্টা করি, আমাদের এমন নির্দেশনা আছে যে আমাদের খুঁজে বের করতে হবে যে ওখান থেকে যদি আমরা পাই তো তাকে আমরা নিরাশ করব না, আমরা অন্তত তাকে নাম্বার দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, এই প্রশ্নটা আমি এভাবে বলতে চাচ্ছিলাম, যদি কেউ ভুল উত্তর লেখে, যেমন তার কমন পড়েনি, সে যেমন তেমন কিছু একটা লিখে আসছে, সেক্ষেত্রে আপনাদের মানে কিভাবে দেখেন? সেখানে যেমন ক নাম্বার প্রশ্নে ভুল উত্তর এলে সেখানে জিও দেওয়াই লাগে, কারণ সে তো একেবারেই ওটার সাথে মানে কোনো নাই। তারপর আমরা অন্যগুলো দেখি যে যদি কোনোভাবে একটু থাকে যে তাদের প্রশ্নের সাথে কোনো আংশিকভাবে কিছু থাকে তাহলে সেখানে নাম্বার পায়। ওকে, কিছুটা লিখতে হবে বইয়ের হ্যাঁ, সাথে কিন্তু একটা সামঞ্জস্যপূর্ণ। কিছু আছে যেমন জ্ঞানমূলক যে বিষয়টা ওটা যদি একেবারেই না আসে তখন ওখানে নাম্বার দেওয়ার আসলে সুযোগ নাই। আচ্ছা, শেষে প্রশ্নগুলোর যে হাতের লেখা খারাপ হয় বেশিরভাগ শিক্ষার্থীদের, সৃজনশীল অনেকগুলো লিখতে গেলে ধৈর্য, হাতের লেখা খারাপ হতে পারে, সেক্ষেত্রে আসলে কি পরামর্শ দিবেন যাতে হাতের লেখা একটু ভালো রাখা যায়? এতে বেশি বেশি লিখতে হবে, ভাষা অনুশীলন করতে হবে এবং তারা পরীক্ষা দেওয়ার আগে তারা নিজেদের একটা মডেল টেস্ট, অনেক মডেল টেস্ট আছে, সে মডেল টেস্ট নিয়ে যদি তারা বসে যে আমি এখন 3 ঘন্টা পরীক্ষা দেবো এরকম একটা টার্গেট নিয়ে বসবে, বারবার লিখবে, তাহলে ওই সময়ের মধ্যে যে আমি কিভাবে আমি 7টা প্রশ্নের আনসার দিব এটা একটা অভিজ্ঞতা হবে। ওই লিখে নিলে এটা এরকম করে যদি নিজে থেকে নিজে প্র্যাকটিস করে পরীক্ষা দেয় তাহলে ভালো হবে। কারণ এরকম একটা পদ্ধতি অনেকেই কোচিং এ ভর্তি হয়ে যাচ্ছে যে পরীক্ষা দেওয়ার জন্য, পরীক্ষার আগে তারা শুধু পরীক্ষাই দেয়, পড়াশোনা তো করে। একটি স্টুডেন্ট যদি বারবার সাবজেক্টে পরীক্ষা দেয় সে নিজেকে যাচাই করার জন্য বারবার পরীক্ষা দেয়, আমার এই টাইমের মধ্যে আমার অঙ্ক আমার 100%, 100% মার্কস উত্তর দিতে হবে, তাহলে তাকে পরীক্ষা দিতে হবে বা সে বারবার প্র্যাকটিস। আমি সারাদিন পড়লাম, আমি একটা কিছু লিখলাম না, আমি পরীক্ষার হলে গিয়ে লিখলাম, তোর ক লিখতে গিয়ে খ লিখবে, তখন তো সে 100% অ্যান্সার করতে পারবে না। মানে বাসায় বসে পরীক্ষা তো দেওয়ার মতো হ্যাঁ, করে আগে থেকে নিজেকে ভালো নিজেকে করে প্রস্তুতি যাচাই করতে হবে। করে নিতে হবে। আচ্ছা, আপনাকে খুব ধন্যবাদ, আপনি আমাদের আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। শিক্ষকের কথার সাথে আমি আরো দুইটা বিষয় যুক্ত করি। দেখো, তোমাদের এই বিষয়গুলো জানানো হচ্ছে তোমাদের সচেতন করার লক্ষ্যে। কেননা পরীক্ষা হয়ে গেল তো হয়েই গেল, তখন তো তোমরা আর কিছু করতে পারবে না, বাট পরীক্ষার আগে যদি তোমরা বিষয়গুলো জানো তাহলে পরীক্ষা সুন্দরভাবে দিতে পারবা এবং লিখতে পারবা। শিক্ষকের কথাগুলো ছিল যে যদি তুমি উদ্দীপক উঠায় লিখে আসো বা তুমি যদি ভালোভাবে বিষয়বস্তু না লেখো, শিক্ষকরা সেখানে মার্ক দিবে না। শিক্ষকরা সর্বোচ্চ চেষ্টা করবে পরীক্ষার খাতাগুলোর মধ্যে ডুবে থাকার, যে সেখানে তুমি কিছু লিখেছো কিনা উত্তর নিয়ে, যদি তারা সেটা খুঁজে পায় তাহলে তারা মার্কটা দিবে। মানে শিক্ষকদের মার্ক দিতে তো কোনো আপত্তি নেই, একজন শিক্ষক কেন মার্ক দিতে আপত্তি থাকবে? সেই জায়গায় মূল কথা হচ্ছে তোমাকে লিখতে হবে, স্পষ্ট করে লিখতে হবে, উত্তরে যতটুকু পারো রিলেটেড তথ্যগুলো উপস্থাপন করে, এতে করে শিক্ষক সেখানে মার্ক দিতে পারবে। যদি তুমি রিলেটেড না পারো, উদ্দীপক তুলে রাখো, অনেকে উদ্দীপক তুলে রাখে বারবার ঘুরায় পেঁচায়, তাদেরকে বলবো এই জিনিসটা করা থেকে বিরত থাকো। এই জিনিসটা শিক্ষকরা দেখতে দেখতে এই মুহূর্তে অনেকটা বিরক্ত, তারা নতুন কিছু চায়। তুমি লাগলে অন্য একটা প্রশ্নের উত্তরগুলো লিখে রাখো, হয়তোবা শিক্ষক যেহেতু পড়ায় তিনি তো জানেন যে এটা অন্য একটা প্রশ্ন উত্তর, বা যদি সেটাও সঠিক থাকে শিক্ষক কিন্তু সেখানেও মার্ক দিতে পারে। এখন এই বছরের খাতা দেখার ক্ষেত্রে বেশ কিছু নির্দেশনা শিক্ষা বোর্ড থেকে দিবে হয়তোবা যখন খাতা শিক্ষকরা পাবে। আমরা তোমাদের এর আগে একটা ভিডিওতে খাতা দেখা নিয়ে কথা বলেছিলাম, সেটাও কিন্তু এই শিক্ষকদের সাথে আলোচনা করেই বলা হয়েছিল যে এবছরের খাতা দেখার ক্ষেত্রে শিক্ষকরা বেশ কিছু নির্দেশনা পাবে, যার আলোকে কোনো প্রকার প্রেশারের যেন না হয়, শিক্ষার্থীদের জন্য সুন্দরভাবে খাতাগুলো মূল্যায়ন করা হয়। এই যে আজকে একটু একটা নিউজ দেখলাম যে দপ্তরি পরীক্ষার খাতা দেখছে, পরীক্ষার খাতা দেখছে দপ্তরি, মানে শিক্ষক না, দপ্তরি কি আসলে শিক্ষকের মূল্যায়ন করার মতো ক্ষমতা রাখে?
সো এই বিষয়গুলো না করে তারা সঠিকভাবে মূল্যায়ন করবে, এতে করে তোমরা অবশ্যই লাভবান হবা, তোমাদের জন্য ভালো এটা। কারণ তোমাদের যদি সঠিকভাবে মূল্যায়ন করে তাহলে তোমাদের, তুমি যেমন পরীক্ষা দিয়েছো তেমন পাবা। দেখা যায় যে তোমার মূল্যায়ন যদি অন্য কোনো শিক্ষক করে, অন্য কেউ করে, একজন তৃতীয় পক্ষ যে কিনা যোগ্য না তোমার খাতা মূল্যায়ন করার, সে কিন্তু তোমার কষ্টটা বুঝবে না। তুমি তো আর একদিনে পরীক্ষা দাওনি, তুমি প্রায় 2টা বছর এই বিষয়ের উপরে প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিচ্ছ। তো আশা করি তোমরা সুন্দর করে পড়াশোনা করবা। এখন এই জায়গায় অনেকেই বলবো ভাইয়া এই তথ্যগুলো ভুয়া, আমি সরাসরি শিক্ষকের ইন্টারভিউটা তুলে ধরলাম, এর আগেও এটা আমাদের প্রচার করা হয়েছিল, বাট এই পয়েন্টটা হাইলাইটস করলাম আমরা যে খাতা দেখার ক্ষেত্রে শিক্ষকরা কি রকম চিন্তা ভাবনা করে। সকলে অনেক ভালো থাকবা, আল্লাহ হাফেজ।